This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ বক্তব্য রাখছিলেন এবং মুখ্যমন্ত্রী যেগুলো বললেন যে মন্তব্য করলেন যে তিনি বললেন যে আপনারা কেন রাস্তায় বসে আছেন, স্কুলে যান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেতন পাবেন, যোগ্য অযোগ্য দেখবে কোর্ট, দেখবে সরকার, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানালেন। তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে শর্মিষ্ঠা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। শর্মিষ্ঠা, আশেপাশে চাকরিহারারা রয়েছেন যারা পথে বসে রয়েছেন, তারা কি বলছেন একটু কথা বলবো। আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শর্মিষ্ঠা, একদম তনিষ্ঠা, তুমি যে কথাটা বলে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কলকাতায় থাকলে তিনি 1 সেকেন্ডে সমস্যা মিটিয়ে দিতেন এবং বলছেন যে চাকরিহারা কোর্টের নির্দেশ মতনই বেতন পাবেন তারা যদি স্কুলে যায়, এবং বলা হচ্ছে যে যাদের উপর ভরসা করছেন তাদের উপর ভরসা রাখবেন না, তারা আপনাদের চাকরি খেয়েছে। এখানে যারা আন্দোলন করছেন আমি দেখবো যে সারা রাত থেকে যারা বসে রয়েছেন, স্বাভাবিকভাবে এপ্রিলের গরমে তারা ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু তারা রাস্তা ছাড়ছেন না, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব এইখানে যারা অনশন করছেন, যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বলেছেন যে উনি কলকাতায় থাকলে 1 সেকেন্ডে এই সমস্যা মিটিয়ে দিতেন। এটা একটা ভাওতাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন, কলকাতায় থাকলে কি তিনি ওখানে গিয়ে বলে দিক না, ওখানে বসেই বলুক যে ওএমআর এর মিরর কপি কালীঘাটের খাটের বিছানার তোষকের তলায় হার্ড ডিস্কে লুকানো রয়েছে, অনলাইন কপি তিনি আপলোড করে দিক, ঝামেলা চুকে যাবে। ওইসব ভাওতাবাজি আমরা শুনছি না। আপনার নাকের ডগায় বসে আপনার মিনিস্টার পার্থ চ্যাটার্জিরা, সুবীরেশ ভট্টাচার্যরা যেভাবে চাকরি বিক্রি করেছে সবজির দরে, আপনি জানেন না? আপনার এসবিআইবি ছিল না? আরো একটা কথা বলেছে যে যারা আপনাদের চাকরি খাচ্ছে, সরকার চাকরি দিচ্ছে, ওরা চাকরি খাচ্ছে, যারা চাকরি খাচ্ছে তাদের উপর যেন আপনারা ভরসা না রাখেন। অবশ্যই আমরা যে জায়গায় ঠেকে গেছি, এসএসসি 2016 প্যানেল, যোগ্য চাকরি যারা খাওয়ার কথা বলবে আমরা তাদের পক্ষে কোনো অবস্থায় কোনো মতে থাকতে পারি না। কেউ থাকবে না, শুধু আমার কথা নয়, আপনি যে কাউকে জিজ্ঞেস করুন। এই ধরনের অশুভ চক্র যারা আছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, তাদেরকে দেখে নিতে বলুন। আচার্য সদনে আমরা কোনো অবস্থায় রাজনৈতিক চোরা কারবারি বা কোনো অসাধু ব্যবসায়ী যারা আইন ব্যবসা করে যদি থাকে কেউ, তাদের কোনো প্ররোচনায় আমরা পা দিচ্ছি। লিস্ট বেরোনোর পরেও আমরা কোনো লিস্ট দেখতে পেলাম না। আমরা মুখ্যমন্ত্রীর কথা শুনছি, অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর কথা ভরসা রাখতে পারি, কিন্তু সেটা কাজে ইমপ্লিমেন্ট হবে তো? কাজে ইমপ্লিমেন্ট না হলে কি করে বুঝবো আমরা সেটা? আন্দোলন আপনারা চালিয়ে যাবেন। আমাদের বন্ধুরা যারা অনশন করছেন তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। তারা যতক্ষণ না লিস্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ তারা অনশন করছেন, এবং ওরা যতক্ষণ অনশন করছেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করছি। এই বার্তার পরেও আপনারা আন্দোলন চালাবেন? হ্যাঁ, তাদের অনশনকারী যারা অনশনকারী তাদের তো একটাই দাবি যে গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য আছেন তাদের লিস্ট পাবলিশ করতে হবে এবং তাদের ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে। এগুলো যদি করে দেয় তাহলেই তো হয়, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবোই। অমিত মণ্ডল। এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং এই মুহূর্তে বিভিন্ন যে চাকরিহারারা যারা বসে রয়েছেন তারা একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা কি বলছেন আরো একবার শোনাবো আপনাদেরকে। তবে তার আগে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে যা জানিয়েছেন আরো একবার জানাবো, শোনাবো আপনাদের। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে।
কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রাবন্তীর সঙ্গে আবার কথা বলি। শ্রাবন্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক সভা থেকে স্পষ্ট বলছেন যে কোর্ট আছে, সরকার আছে, যোগ্য অযোগ্য দেখার, তিনি কলকাতা থাকলে 1 সেকেন্ডে সমস্তটা মিটিয়ে দিতেন। এটা কি এতটাই সহজ 1 সেকেন্ডে মেটানোর মতো? কি বলা হচ্ছে, মানে আইনি ভাষায় কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা যদি একটু ডিটেলসে জানাও। দেখো, প্রাথমিকভাবে আমরা যদি দেখে নিই যে যারা এখনও অবস্থান করছেন, গতকাল সারা রাত যারা অবস্থান করেছিলেন তাদের কি বক্তব্য রয়েছে। তাদের বক্তব্য রয়েছে যে সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে, তারপর তারা স্কুলে ফেরত যাবেন, কিন্তু যে যাচ্ছেন কোন তালিকার উপরে ভিত্তি করে যাবেন। সুদীপ্ত দাশগুপ্ত এই মামলার আইনজীবী, তিনি আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্ত দা, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্যাটা 1 মিনিটে সমাধান হয়ে যদি তিনি এখানে থাকতেন। স্কুলে ফিরে যেতে বলছেন যারা শিক্ষক রয়েছেন। এটা কি এতটাই সোজা? দেখুন, এটা ঠিক যে জিনিসটা এতটাই সোজা, কিন্তু আবার এতটাই কঠিন। তার কারণ হলো সোজা এই জন্য কারণ শুধু একটা লিস্ট পাবলিশ করতে হবে, দুটো লিস্ট। কোন লিস্ট? কারা অযোগ্য, কারা বেতন ফেরত দেবে, আর কারা যোগ্য, যারা বেতন পাবে। এতটাই সোজা। আর এতটাই কঠিন এই জন্য কারণ এই লিস্ট পাবলিশ করলে যারা অযোগ্য তারা সামনে চলে আসবে, তাদের নাম প্রকাশ হয়ে যাবে। এই জন্যই এত জট, এই জন্যই এসএসসি বা রাজ্য সরকার এই লিস্ট পাবলিশ করছে না। কারা স্কুলে যাবে, মানে কারা স্কুলে যাবে এবং কারা পরীক্ষা না হওয়া পর্যন্ত, সিলেক্ট না হওয়া পর্যন্ত বেতন পাবে, এটা কি স্পষ্ট নির্দেশিকা এখনো পর্যন্ত এসেছে? দেখুন, সুপ্রিম কোর্ট বলছে যাদের বিরুদ্ধে আপাতত কোনো যারা আইডেন্টিফাইড টেন্টেড না তারা স্কুলে যাবে। কিন্তু সেটা কারা? আমি গিয়ে বলতে পারি আমি আইডেন্টিফাইড টেন্টেড না, অঙ্কিতা অধিকারী গিয়ে বলতে পারে সে আইডেন্টিফাইড টেন্টেড না। ঠিক আছে, তার মানে তো একটা লিস্ট দরকার। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ বাবু, যোগ্য অযোগ্যদের তালিকা দিয়ে কি হবে? আপনারা চাকরিতে যোগ দিন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেতন পাবেন। গোয়ালতোড়ের সভা থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো দুর্নীতি ঢাকতে ব্যস্ত, চোরেদের বাঁচাতে ব্যস্ত, দুর্বৃত্তদের বাঁচাতে ব্যস্ত। সুতরাং তিনি এইসব কথা বলবেন, এতে আর আশ্চর্য কি? আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তো একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মহিলা। তার সময় এসবগুলো ঘটে যায়, তখন তিনি কিছুই জানতে পারেন না, পরে বলেন আমি জানতাম না। সুতরাং তিনি এসব কথা বলবেন, এসব কথার কোনো গুরুত্বই নেই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন, চাকরিহারা শিক্ষকরা যারা পথে বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা পথে বসে কেন, আপনারা চাকরি করুন, আপনারা তো বেতন পাবেন। চাকরি করুন, বেতন পাবেন, সবই তো ঠিক, কিন্তু লিস্টটা পাবলিশ করলে মমতা ব্যানার্জির এত আপত্তি কিসের অসুবিধে হবে, বা তার দলের কি অসুবিধে হবে? যদি একটা যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করে স্কুল সার্ভিস কমিশন, তাতে মমতা ব্যানার্জির অসুবিধে কি? আমার তো মনে হচ্ছে অসুবিধে এটাই যে সবাই ধরা পড়ে যাবে যারা অযোগ্য, যাদেরকে ঢোকানো হয়েছে, এবং তাদেরকে এখনো তারা চাকরিতে রাখতে চাইছেন লিস্টটা পাবলিশ না করে। যারা অযোগ্য তারাও স্কুলে যাবে, তারাও মাইনে পাবে। আপাতত খানিকটা স্থগিত করে দেওয়া গেল তাদের চিন্তা ভাবনা, মানে যারা দুর্নীতিগ্রস্ত ভাবে যারা চাকরি কিনেছেন, সেই জন্য তিনি এসব কথা বলছেন। এবং তিনি এও বলছেন অভিজিৎ বাবু যে মামলা করে বাংলার সর্বনাশ করছে, আমি কলকাতা থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দিতাম। উনি কলকাতায় থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দিতেন? হ্যাঁ, উনি তো সবই মিটিয়ে দেন 1 সেকেন্ডে। টাকা দিয়ে দেন যারা ধর্ষিতা তাদেরকে, যেখানে যাবার সেখানে চলে যান, গিয়ে বাড়ি কথা বলে চলে আসেন। আরজি করেন ওই মহিলার মৃতদেহ পুড়িয়ে দেন, 1 সেকেন্ডে মিটে যায়। এই ধরনের তো একটি মানুষ তিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জার বিষয় পশ্চিমবাংলার, যে এই ধরনের কোয়ালিটির একজন মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বেশ, অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা কথা বলছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিজেপি সাংসদ, তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এই মুহূর্তে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 1 সেকেন্ডে তিনি কলকাতা থাকলে মিটিয়ে দিতেন, কিন্তু এখনো অবধি যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা পথে বসে রয়েছেন, টানা লাগাতার পথে বসে
পথে বসে তারা তাদের ন্যায্য দাবি রাখছেন সামনে, এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখন কি এই মুহূর্তে স্টুডিওতেও আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা, যারা তাদের ন্যায্য দাবি আদায় ওই যে পথে বসে যারা বসে রয়েছেন তাদেরই একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও থেকে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নূর আমিরা গুলশান, চাকরিহারা শিক্ষক, তিনি রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছে শুভজিৎ দাস। আমি দুজনের সঙ্গে একটু কথা বলবো এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা দুজনেই শুনলেন। আমি প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে এই যে 1 সেকেন্ডে বিষয়টা মিটিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলছেন, তিনি বলছেন আপনারা কেন পথে বসে, আপনারা স্কুলে যান, কেন আপনারা স্কুলে যাচ্ছেন না বলুন তো? স্কুলে যান, স্কুলে যাওয়ার জায়গাটা কি আর রাখা হয়েছে? স্কুলে যাওয়ার জায়গাটা কি আর আছে আমাদের? আমরা যদি স্কুলেই যাব সেটা কত দিনের জন্য? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা। সেটা কি ডিসেম্বর নাকি 60 বছর পর্যন্ত? স্কুলে যাওয়ার যে জায়গা, সেই জায়গাটাই আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে, আমাদেরকে চোরেদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন স্কুলে যাচ্ছি সবাই একবার করে তাকিয়ে বলছে 2016 সালের প্যানেলের চাকরি পেয়েছিল এরা, তাহলে কি তুমি টাকা দিয়েছিলে? কি উত্তর দেব তাদেরকে? আমরা কিভাবে তাদের সামনে যাব? এই যে আমরা যখন স্কুলে যাই, যখন স্কুলের রাস্তায় সবাই জিজ্ঞাসা করে ম্যাডাম আপনার চাকরিটা তাহলে থাকছে না থাকছে না, ডিসেম্বর অবধি নাকি সারা জীবন আপনি 60 বছরই চাকরি করবেন? তো এই যে মানে সিচুয়েশানটা তৈরি করা হয়েছে, এই সিচুয়েশানটার জন্য কে দায়ী? 1 সেকেন্ডেই যদি মাননীয় প্রবলেমটা সলভ করতে পারেন, তাহলে আজকে আমরা এরকমভাবে রাস্তায় কেন পড়ে আছি? 1 বছর ধরে কেন আমাদের চোখের জল শুকিয়ে যাচ্ছে? কেন মারা তাদের বাচ্চাদেরকে ছেড়ে ওয়াই চ্যানেলে দিনের পর দিন রাতের পর রাত পড়ে আছে? তার উত্তর কি দেবেন মাননীয়া? কোনোদিন এসে আমাদের সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলেছেন যে না তোমরা স্কুলে ফিরে যাও, তোমরা তোমাদের জীবনে ফিরে যাও, আমি আছি? বলেননি। যাও বা বলেছেন সেটা এখন আমাদের মনে হচ্ছে সবার মনে হচ্ছে মিথ্যা ভরসা দিয়েছেন। আমি মাননীয়াকে বলবো নিজের পজিশন ক্লিয়ার করুন ম্যাডাম। আপনার জন্য এতগুলো ফ্যামিলি সবাই পথে বসে আছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারাই কোর্টের বিষয়টা ভাববেন না, আপনারা আপনাদের স্কুলে যান, চাকরি করুন, ওই বিষয়টা আমরা ভেবে নেবো, যোগ্য অযোগ্য সরকার দেখবে, কোর্ট দেখবে। আমার জীবন সংকটে ম্যাডাম, আমার জীবন সংকটে, আমার চাকরি সংকটে, আমার রুজি রুটি সংকটে, আমি কি করে নিশ্চিন্ত থাকবো বলুন? আপনি যদি এই জায়গায় থাকতেন আপনি নিশ্চিন্ত থাকতে পারতেন না। এই কথাটা বলবেন না। আমাদেরকে আগে নিশ্চিত করুন যে আমাদের চাকরিটা অ্যাকচুয়ালি কত দিনের, ডিসেম্বর অবধি নাকি আমরা যে যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছিলাম, যে যতদিন পর্যন্ত আমাদের চাকরি করার কথা ছিল ততদিন পর্যন্ত। বেশ, আমাদের কথা হতে থাকবে। অনেকগুলো অভিযোগ, মানে যে দুঃখ রয়েছে সেগুলো একেবারে সামনে আসছে, সেগুলো বারবার করে সামনে আসছে, বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। এই মুহূর্তে যেদিকে আমাদের নজর রাখতে হবে চুঁচুড়ার দিকে। চুঁচুড়ায় সুকান্ত মজুমদারের ডিএম অফিস অভিযানে উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলায়। যে ছবি আসছে আপনারা দেখুন। পুলিশ থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা। চুঁচুড়ায় সুকান্ত ডিএম অফিস অভিযানে উত্তেজনা। আমাদের প্রতিনিধি আশিক ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। আশিকের থেকে এই মুহূর্তে পরিস্থিতিটা জানার চেষ্টা করবো। আশিক, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আজকে দুপুরবেলা এই অভিযান শুরু করবে হুগলি জেলা সাংগঠনিক বিজেপি নেতৃত্ব, এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হুগলি জেলা কার্যালয় থেকে ঘড়ির মোড়ে আসেন, প্রায় 3 কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করেছে। চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দুটি ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেড দুটি ভেঙে ইতিমধ্যেই তারা এগিয়ে চলেছেন, এবং এই মুহূর্তে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং হুগলি জেলা বিজেপি নেতৃত্ব ঘড়ির মোড়ে অবস্থান করছেন, এবং সেখানেই তারা বক্তব্য রাখেন।
যাচ্ছেন মঞ্চ থেকে, এবং তারপরে তারা কিন্তু আরো একটি ব্যারিকেড রয়েছে, অর্থাৎ ডিএম অফিসের দিকে যাওয়ার জন্য যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডটি ভাঙবে। মূলত তো রাজ্য জুড়ে হিন্দুদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষকদের যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি এবং এসএসসি যে তালিকা প্রকাশ করলো না, সেই সব বিষয় নিয়ে কিন্তু এই অভিযান বলে হুগলি জেলা বিজেপি তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ।